গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11 সায়েন্স। আজ যে নতুন চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ওকে, এটা ক্লাস 11-এর সব থেকে বড় এবং সব থেকে কনসেপচুয়াল চ্যাপ্টার। এটার উপর অনেক চ্যাপ্টার পুরো রিলেটেড হয়ে আছে। ঠিক আছে, তো কেমিক্যাল বন্ডিং শুরু করছি। তো ফার্স্ট আমাদের জানতে হবে যেটা কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন কি। দেখো, রাসায়নিক বন্ধন মানে তুমি যদি এক কথায় বলো তাহলে সেটা হচ্ছে দুই বা ততোধিক পরমাণুর মধ্যে একটা অ্যাট্রাকশন, একটা টান, মানে একটা আকর্ষণ অনুভব করা, সেটাকেই আমরা বন্ধন বলছি। ঠিক আছে, আকর্ষণ বা টান অনুভব। তো তার জন্য দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে থাকে, জুড়ে থাকে, তাই না? সেটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন অনেকভাবে হয়ে থাকে, যেমন তোমরা ক্লাস 10 পর্যন্ত পড়েছো ইলেকট্রোভ্যালেন্ট বা কো আয়নিক বন্ড, যেটা ঠিক আছে 1 নম্বর। 2 নম্বর পড়েছো কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন, মানে এটা তড়িৎযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন। আর একটা বন্ধন আছে যেটা হয়তো ক্লাস 10-এ অল্প বিস্তর শিখেছিলে, অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, সেটা নিয়েও আলোচনা করতে হবে। 3 ধরনের বন্ডিং মোটামুটি জানতে হবে। তো প্রথম আমরা যেটা আজ শিখবো যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, মানে তড়িৎযোজী বন্ধন, এটা কি। দেখো, একটা মানে তড়িৎ ধনাত্মক একটা পরমাণু আর একটা তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু পরস্পরের সঙ্গে ইলেকট্রন ইন্টারচেঞ্জ করে নিজেদের মধ্যে আবদ্ধ হওয়াটাকে, আকর্ষণে আবদ্ধ হওয়াটাকে আমরা বলবো তড়িৎযোজী বন্ধন। যেমন একটা তড়িৎ ধনাত্মক পরমাণু বলতে আমরা বুঝি সোডিয়াম, একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু বলতে আমরা বুঝি সিএল। এরা কিভাবে পরস্পর আকর্ষণে আবদ্ধ হচ্ছে, কিভাবে না ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। দেখো, সোডিয়ামের ইলেকট্রন 11টা, মানে 2,8,1। ক্লোরিনের ইলেকট্রন 17টা, 2,8,7। তো এর বাইরের কক্ষে অর্থাৎ যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন? একটা। এর বাইরের কক্ষে অর্থাৎ যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন? 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। কোন পরমাণু তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়, কেন না সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিতি লাভের জন্য। কারণ নোবেল গ্যাসগুলোর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা। হ্যাঁ, হিলিয়ামের অবশ্য শেষ কক্ষে 2টো থাকে, 2টো রাখলেও স্টেবল, কিন্তু প্রথম প্রায়োরিটি যে শেষ কক্ষে সবসময় 8টা রাখতে চাইবে কোনো পরমাণু, যাতে ওই নোবেল গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস পায়। ঠিক আছে, তাহলে সিএল এর শেষ কক্ষে দেখো 7টা, সোডিয়ামের শেষ কক্ষে দেখো 1টা। তাহলে এ যদি শেষ কক্ষ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে দেখো শেষ কক্ষে 8টা হয়ে যাচ্ছে। আর এ যদি শেষ কক্ষে একটা ইলেকট্রন নিয়ে নিতে পারে, তাহলে এও কিন্তু 8 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হয়, একটা ইলেকট্রন এইরকম চলে যায়, অর্থাৎ সোডিয়াম একটা ছেড়ে দিল আর সিএল ওই ইলেকট্রনটাই নিয়ে নিল। নিলে এনএটা যেহেতু একটা ইলেকট্রন ছাড়লো, সেই জন্য একটা এনএ প্লাস হয়ে গেল। ইলেকট্রন কাঠামো কি হচ্ছে? 2,8। আর সিএল এর কি হয়ে যাচ্ছে বলতো? 2,8,8। তার মানে এ নিকটতম নোবেল গ্যাস নিয়নের মতো ইলেকট্রন কাঠামো পেল, আর এ কিন্তু আর্গনের মতো ইলেকট্রন কাঠামো পেল। এ ইলেকট্রন ছেড়েছে বলে একটা প্লাস হয়েছে, এ সিএল একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে সিএল মাইনাস হয়েছে। এবার দেখো, এর মাথায় একটা প্লাস চার্জ আর এর মাথায় একটা মাইনাস চার্জ উদ্ভব হচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা প্লাস একটা মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণটাই বন্ডিং বলছি, মানে এরা দুজন পরস্পর আকর্ষণে আবদ্ধ হয়ে জুড়ে যাচ্ছে, একটা আয়নীয় কেলাস গঠন করছে, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, এরকম অসংখ্য উদাহরণ হতে পারে। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যে Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এখানে ম্যাগনেসিয়াম পরমাণু কটা আছে বলো? 3টে ম্যাগনেসিয়াম পরমাণু আছে। 3টে ম্যাগনেসিয়াম পরমাণু আমি লিখছি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা, মানে 2, 8, 2। লাস্ট সেলে 2টো আছে, 2, 8, 2, 2, 8, 2। লাস্ট সেলে 2টো করে ইলেকট্রন। ওকে, N2 মানে 2টো N পরমাণু আছে, N এর ইলেকট্রন 7টা, মানে 2 + 5। N এর ইলেকট্রন 2 + 5, শেষ কক্ষে 5টা আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। খেয়াল করে দেখো,
ম্যাগনেসিয়াম কিন্তু শেষ কক্ষে আটকে রাখার জন্য দুটো ইলেকট্রন ছেড়ে দিলেই চলবে, তো ও দুটো ইলেকট্রন ছাড়তে চায়। আর নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা আছে, মানে ও কিন্তু 3টে ইলেকট্রন নিতে চায়। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন যদি একে দিয়ে দেয়, দিলে দেখো এর শেষ কক্ষে 8টা হয়ে যাচ্ছে। নাইট্রোজেনের কিন্তু দুটো নিলে 7টা হলো, আর এর থেকে একটা নিল 8টা হয়ে গেল। এর থেকে একটা এ নিয়ে নিল, তাহলে এরও 8টা হয়ে গেল। এর হলো 6টা, আবার এর থেকে দুটো নিয়ে নিল, নিলে দেখো সবার শেষ কক্ষে 8টা করে হয়ে গেল ইলেকট্রন। ওকে, কিন্তু খেয়াল করে দেখো প্রত্যেকটা ম্যাগনেসিয়াম কিন্তু শেষ কক্ষে দুটো ছিল বলে দুটো করেই ছেড়েছে, মানে 3খানা ম্যাগনেসিয়াম প্রত্যেকে দুটো করে ইলেকট্রন ছেড়েছে, এই জন্য Mg2+ হয়েছে 3খানা। আর দুটো এন পরমাণু আছে, এন পরমাণুগুলো প্রত্যেকে 3টে করে ইলেকট্রন নিয়েছে, এই জন্য 3-, এবং পরস্পর জুড়ে যাবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, পরস্পর জুড়ে যাবে যখন। একটা জিনিস খেয়াল করো, টোটাল চার্জ কিন্তু 0 হচ্ছে। 2+3 মানে +6, 3-2 মানে -6। এই +6 আর -6 পরস্পর জুড়ে গেলে একটা নিউট্রাল বডি Mg3N2 গঠন করছে। এই যে প্লাস মাইনাস তড়িৎাকর্ষণে যুক্ত হচ্ছে, ওই জন্যই এটা তড়িৎযোজী বন্ধন। ওকে, এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে ধরো তুমি একটা N2, এই একটা মৌলের অণু, একটা N পরমাণু আর একটা N পরমাণু, এর 2+5, এরও 2+5, 1 2 3 4 5, আর এরও ধরো 1 2 3 4 5। খেয়াল করে দেখো, এ যদি 8টা করতে চায় 3টে নেবে, যদি এর 3টে একে দিয়ে দেয় তাহলে এর 8টা হবে ঠিকই, কিন্তু এর কিন্তু শেষ কক্ষে 8টা হচ্ছে না, মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সম্ভব না অষ্টক পূর্তি করা। এখানটায় যেটা করে, এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করার মাধ্যমে পরস্পর আকর্ষণে আবদ্ধ হয়ে বন্ড ফর্মেশন করবে। কিরকম? এই যে 3টে ইলেকট্রন, এই যে 3টে ইলেকট্রন, এটা কমন ভাবে সমভাবে ব্যবহার করবে, মানে এই পরমাণুটা কি করবে না, এর 3টে ইলেকট্রনকে ব্যবহার করবে, আবার এই নাইট্রোজেন এর 3টে ইলেকট্রন ব্যবহার করবে। অর্থাৎ এখানে দেখো 1 2 3টে জোড় সমভাবে ব্যবহার করছে, করে নাইট্রোজেন গুলো পরস্পর জুড়ে যাচ্ছে। এখানে দেখো নাইট্রোজেনে দেখো অষ্টপূর্তি হয়ে গেল, 5টা ছিল আর এই 3টে 8টা, এরও দেখো 5টা ছিল এই 3টে 8টা, অর্থাৎ নিজেদের মধ্যে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে নিজেরা অষ্টপূর্তি করছে এবং আবদ্ধ হচ্ছে, একটা এনের সঙ্গে আর একটা এন। এই আবদ্ধ হওয়াটাকেও একটা বন্ড বলছি। যে তারা টান অনুভব করতে অবশ্যই করবে, আবদ্ধ হচ্ছে মানে তারা টানের জন্য আবদ্ধ হচ্ছে, এইটাকে আমরা বলছি সমযোজী বন্ধন, যেটাকে আমরা লিখি এইভাবে, যে কটা জোর হয় সে কটা বন্ড এরকম লিখি, N ট্রিপল বন্ড N। ওকে, আর কি? আর সমযোজী বন্ধন বলতে ধরো জল, ওয়াটার মলিকিউল, H2O। দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ও এর 8টে ইলেকট্রন, 2 4, শেষ কক্ষে 6টা। হ্যাঁ, 8টে ইলেকট্রন মানে কি 2+6, শেষ কক্ষে 6টা ইলেকট্রন। তাহলে দেখো এর শেষ কক্ষে 6টা ইলেকট্রন মানে বোঝা গেল, অক্সিজেনের তো 8 মানে 2+6, আর হাইড্রোজেনের তো 1। এর শেষ কক্ষে 6টা মানে ভালো করে ভেবে রাখো, এর থেকে একটা পুরো নিয়ে নিল আর এর থেকে একটা পুরো নিয়ে নিল, এ কিন্তু 8টা হয়ে যেতে পারতো, কিন্তু এ নিয়ে নিলে এরা কি হয়ে গেল, ইলেকট্রন তো পুরো হারিয়ে, ইলেকট্রন নেই, 0 ইলেকট্রন হয়ে গেল, তাহলে ওরা তো স্টেবিলিটি পাবে না। সেই জন্য এখানে ওইটা হয় না। কি হয় না, এর একটা ইলেকট্রন সমভাবে ব্যবহার হয়, এর একটা ইলেকট্রন সমভাবে ব্যবহার হয়, আর এ যেহেতু একটা করে এর ইলেকট্রন নিয়েছে, অক্সিজেন এদের করে একটা করে ইলেকট্রন সমভাবে ব্যবহার করবে। দেখো প্রত্যেকে স্টেবল হয়েছে। অক্সিজেন দেখো 8টা হয়ে গেল, 6টা ছিল এই দুটো নিয়ে 8টা। হাইড্রোজেনে দেখো একটা ছিল, এর একটা ইলেকট্রন নিয়ে দুটো পেলো। হ্যাঁ, এর 8টা পাওয়া সম্ভব নয়, দুটো পাচ্ছে মানে তুমি হিলিয়াম গ্যাসের মতো স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করছে। ঠিক আছে, এইভাবে তোমার জল ফর্মেশন হয়। যেহেতু একটা করে সমজোর ব্যবহার করেছে, ওই জন্য বন্ধনটা এরকম লিখবো, একটা একযোজী বন্ধন করবো। নাইট্রোজেনে 3টে জোর গঠন করেছিল বলে ত্রিযোজী বন্ধন করেছিলাম এরকম ভাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। দেখো তড়িৎযোজী যৌগ যে ফর্ম হয় না, পরিবর্তনশীল তড়িৎযোজ্যতাও সম্ভব। মানে ধরো FeCl3 এই একটা তড়িৎযোজী যৌগ, আর একটা ধরো FeCl2 তড়িৎযোজী যৌগ।
এফিসিএল থ্রিতে বুঝতে পারছো এফি যোজ্যতা 3, সিএল এর যোজ্যতা 1, এর যোজ্যতা এটা হয়, এর যোজ্যতা এটা, মানে এখানে এফি 3 প্লাস আছে, এখানে এফি যোজ্যতা 2, সিএল এর যোজ্যতা দেখো 1, মানে এখানে এফি 2 প্লাস আছে। তার মানে ভাবো এখানে আয়রন দুটো স্টেটে আছে, একটা +2 একটা +3, তার মানে আয়রনের যোজ্যতা তার মানে 2ও হয় 3ও হয়, এবং সেটা তড়িৎযোজী যৌগের মধ্যে হচ্ছে, মানে এই যে আয়রনের যোজ্যতা 2 আর 3 হলো, এটাকে আমরা বলবো পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। মানে আয়রনের যদি বলে একটা পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা প্রদর্শন করে একটা উদাহরণ দাও, তুমি বলো এফি, কি হতে পারে 2, 3, বোঝা গেল। এরপর আসছি পরিবর্তনশীল সমযোজ্যতা, ভেরিয়েবল কোভ্যালেন্সি। ভেরিয়েবল কোভ্যালেন্সি মিন্স সমযোজী যৌগের ক্ষেত্রে যোজ্যতা চেঞ্জ হতে পারে। উদাহরণ দিচ্ছি দেখো, খুব ভালো উদাহরণ, একটা PCl3 আর একটা PCl5, দুটোই সমযোজী যৌগ। এখানে দেখো পি এর যোজ্যতা 3, সিএল এর তো 1, আর এখানে সিএল এর 1, পি এর যোজ্যতা 5, মানে পি এর যোজ্যতা একবার 3 হচ্ছে, একবার 5 হচ্ছে, মানে পরিবর্তনশীল সমযোজ্যতা কি দেখাচ্ছে, 3 দেখাতে পারে আবার 5 দেখাতে পারে। কিভাবে হচ্ছে দেখো, মেন কথা হচ্ছে নতুন কনসেপ্ট বন্ডিং চ্যাপ্টারে বলছি, লাস্ট কক্ষে মানে যোজ্যতা কক্ষ যেটা বলা হয়, সেই যোজ্যতা কক্ষে যে কটা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজ্যতা ধারা। লাস্ট বা শেষ কক্ষে যে কটা বিজোড় ইলেকট্রন থাকে, ভালো করে খেয়াল করো। আমি প্রথম সিএল এর ইলেকট্রন বিন্যাস করছি, আমি লাস্ট কক্ষের ইলেকট্রন বিন্যাস করছি, 1s2 2s2 2p6 যাই হোক না কেন, লাস্টে হয় 3s2 3p5, ইলেকট্রন কনফিগারেশন করলে 3s এ 2টো আর 3p তে 5টা, মানে এটা হবে অ্যাটমিক স্ট্রাকচার, কোয়ান্টাম সংখ্যাতে শিখে গেছো তাই না, এগুলো সব দেখো। দেখো সিএল এর অযুগ্ম ইলেকট্রন কটা দেখছো, 1 লাস্ট কক্ষে, তার মানে সিএল এর যোজ্যতা 1, তার মানে সিএল সবসময় একটাই বন্ধন করবে, এক বন্ধন করবে, ওকে। আচ্ছা, পি এর ইলেকট্রন কনফিগারেশন করেছি, পি এর কত 15 মানে লাস্ট সেলে হবে 3s2 3p3, 3s2 3p3 মিন্স এইটা, পি এ 3টে ঘর 3টে ইলেকট্রন, মানে এইটা। খেয়াল করে দেখো পি এর লাস্ট সেলে মোট কটা বিজোড় ইলেকট্রন আছে, লাস্ট সেলে বিজোড় ইলেকট্রন দেখো 1টা 2টো 3টে, এটা তো জোড় ইলেকট্রন, যুগ্ম বলি, লাস্ট সেলে বিজোড় ইলেকট্রন 3টে, তার মানে ফসফরাস কটা বন্ধন করতে পারে, 3টে। সিএল কটা বন্ধন করতে পারে, 1টা। তাহলে দেখো পিসিএলসি যখন ফর্ম হচ্ছে, একটা সিএল একটা করে বন্ধন করছে, পি এর মোট কটা বন্ধন হচ্ছে, 3টে, তাই তো। দেখো কিভাবে হচ্ছে, পি এই ইলেকট্রনটা যুগ্ম ইলেকট্রন, এটাকে আমরা বলছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যে বন্ধন করতে পারে না, বসে আছে, আর এইগুলো হচ্ছে তোমার অযুগ্ম ইলেকট্রন 3টে। সিএল এর দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আর 3টে যুগ্ম ইলেকট্রন, যুগ্মগুলোকে আমরা এইভাবে লিখবো, লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটাকে বলা হয়। সিএল এর একটা অযুগ্ম, 3টে যুগ্ম ইলেকট্রন, সিএল এর একটা অযুগ্ম, 3টে যুগ্ম ইলেকট্রন। দেখো তাহলে এ সমজোড় গঠন করার জন্য দেখো 8টা হয়ে গেল, এ 8টা পেলো, এ 8টা পেলো, এও দেখো 8টা হয়েছে। দেখো পিসিএল3 স্ট্রাকচার অ্যাকচুয়াল কিন্তু এইটা, মানে এইগুলো না দেখালেও চলে, মেন স্ট্রাকচার মানে বন্ডিং নেচার, মানে আমি বলতে চাইছি PCl3 যৌগে পি এর যোজ্যতা কত, 3, কারণ পি 3টে অযুগ্ম ইলেকট্রন 3টে বন্ড করেছে, এই জন্য PCl3 যৌগে পি এর যোজ্যতা হচ্ছে 3, সমযোজ্যতা 3। এবার তোমার এখান থেকে ভ্যারাইটিস অনেক কোয়েশ্চেন আসতে পারে, তোমার বলতে পারে PCl3 যৌগে কেন্দ্রীয় পরমাণুর কটা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, 1টা। PCl3 যৌগে টোটাল লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা, দেখো 3টে 9টা 1টা 10টা, মানে এইগুলো লোন পেয়ার, বুঝা গেল। আবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, PCl5, এখানটায় কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেল, সিএল এর একটা অযুগ্ম, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করলাম, পি এর ইলেকট্রন বিন্যাস আমি এটা করলাম, সমস্যাটা কোথায় দেখো, PCl5 5টা সিএল এর সঙ্গে যুক্ত হবে কি করে, এর তো অযুগ্ম ইলেকট্রন 3টে অযুগ্ম, মানে তো 3টে বন্ড করতে পারবে, কিন্তু 5টা সিএল এর সঙ্গে যুক্ত হলো কি করে, সিএল তো একটা করে বন্ড করবে একটা অযুগ্ম বলে, পি 5টা বন্ড করবে কি করে। কি হয় না, আমরা জানি 3 নম্বর কক্ষে, এটা তো 3 নম্বর কক্ষে 3টে উপকক্ষ থাকে, একটা 3s, একটা 3p আর একটা 3d, তার মানে এর ক্ষেত্রে কিন্তু একটা 3d আছে, যেটা কিন্তু 0, 3d তে কোনো ইলেকট্রন নেই, ফাঁকা।
কি হয়, ফসফরাস উত্তেজিত অবস্থায় মানে বাইরে থেকে শক্তি গ্রহণ করে উত্তেজিত অবস্থায় গিয়ে কি করে, এই 3s থেকে একটা মানে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে যায়, 3d তে একটা অরবিটাল ট্রান্সফার হয়ে গেলে কি ইলেকট্রন বিন্যাস হয়, দেখো এই ইলেকট্রন বিন্যাসটা হয়। ওকে, তখন দেখো কটা অযুগ্ম ইলেকট্রন হয়ে যাচ্ছে, 5টা। তার মানে এখানে ফসফরাসের যোজ্যতা হচ্ছে 5। তার মানে ফসফরাসের পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা কি কি হচ্ছে বলতো, 3 হচ্ছে, 5 হচ্ছে। এবার তুমি যদি বলো এটা স্ট্রাকচার কিভাবে আঁকবো, এটা স্ট্রাকচার আঁকবো, দেখো পি 5টাই অযুগ্ম, 1 2 3 4 5, 5টা সিএল আঁকছি। সিএল এর কেমন ছিল, একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার। ওকে, সিএল এর একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার, সব কটা সিএল এর একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার, একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার, সিএল এর একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার। তাহলে দেখো মোট খেয়াল করে দেখো প্রত্যেকটা সিএল এর 8টা হয়েছে, 3 3 3 6 7 8, 3 3 3 6 7 8। কিন্তু একটা খেয়াল করো ফসফরাসের মোট কটা হয়েছে, দেখো 2 4 6 8 10টা ইলেকট্রন হয়ে গেছে টোটাল, মানে 8টার থেকেও বেশি। ওই জন্য নতুন টপিক দেখো, ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল, অষ্টক নিয়মের ব্যতিক্রম। তার আবার দুটো ভাগ, একটা অষ্টক প্রসারণ আর একটা অষ্টক সংকোচন। এটা কিসের উদাহরণ, তোমাকে বলতে পারো অষ্টক প্রসারণের একটা উদাহরণ দাও, মানে যেখানে 8টার বেশি হয়ে যায়। PCl5, PCl5 এর ফসফরাসের যোজ্যতা কত, 5, যেহেতু 5টা বন্ড করেছে, 5টা অযুগ্ম ইলেকট্রন। PCl5 যৌগে কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার কত, লোন পেয়ার নেই, দেখো লোন পেয়ার মানে বুঝতে পারছো এইগুলো আর কি, পি এর তো নেই। মোট লোন পেয়ার কত PCl5, 3 3 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। এইভাবে ভ্যারাইটিস কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তবে এই প্রসঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফসফরাস যেমন PCl3 ফর্ম করছে, PCl5 ফর্ম করছে, নাইট্রোজেন কিন্তু শুধুমাত্র NCl3 করে, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না, শুধু ট্রাইক্লোরাইড হয়। কেন, দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস লাস্টে 2s2 2p3, ভেরি গুড। 2s2 2p3 মানে দেখো কটা অযুগ্ম ইলেকট্রন লাস্ট কক্ষে, 3টে। তার মানে 3টে অযুগ্ম ইলেকট্রন দিয়ে 3 জনের সঙ্গে যুক্ত হয়ে NCl3 করতে অবশ্যই পারবে, যেমন করে PCl3 হলো। কিন্তু আমরা যেমন 3 নম্বর কক্ষে উপকক্ষ যেমন 3D আছে, সেরকম 2 নম্বর কক্ষে কিন্তু 2s আর 2p, কোনো 2d নেই। ওই এই যে 3D ফাঁকা ছিল বলে কি হলো বলতো, উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন যে চলে গেল, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যেতে পারবে না, কারণ এই লাস্ট কক্ষে আর তো কোনো উপকক্ষ নেই। তখন কিন্তু এর অযুগ্ম ইলেকট্রন অনলি 3টে, তার মানে NCl3 ছাড়া সম্ভব নয়, NCl5 ওই জন্য তৈরি হয় না। বোঝা গেল? তাহলে কোনো পরমাণু দিলে আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো এর কটা যোজ্যতা সম্ভব। ধরো তোমায় দিল সালফার, সালফারের কি কি যোজ্যতা সম্ভব, সালফার 16, ইলেকট্রন বিন্যাস কর 3s2 3p4। ওকে, 3s2 3p4 মানে ইলেকট্রন কনফিগারেশন এই। কটা অযুগ্ম ইলেকট্রন, 2টো, তার মানে সালফারের যোজ্যতা 2 হয়, ভেরি গুড। 3p আছে মানে নিশ্চয়ই 3d ফাঁকা আছে, 0, 3d ফাঁকা আছে, 1 2 3 4 5টা ঘর। দেখো সালফার প্রথম উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা এখানে যেতে পারে, যদি যায় কটা অযুগ্ম হচ্ছে, দেখো 4টে অযুগ্ম হচ্ছে, তার মানে সালফারের যোজ্যতা 4 হতে পারে। আবার সালফার দ্বিতীয় উত্তেজিত অবস্থায় যেতে পারে, মানে এখান থেকে একটা এখানে ট্রান্সফার হতে পারে, সরি এখানে নয়, এখানে ট্রান্সফার হতে পারে। যদি ট্রান্সফার হয় দেখো কটা অযুগ্ম ইলেকট্রন হচ্ছে, 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5 6, 6টা অযুগ্ম ইলেকট্রন হচ্ছে, মানে 6 হতে পারে। তার মানে সালফারের যোজ্যতা 6টা, মানে এই 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। যেমন সংকেত H2S, SF4, SF6 এগুলো সব সম্ভব। ওকে, এই পর্যন্ত বললাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন নিয়ে ডিটেলস আলোচনা করবো। ওকে।